নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো যে লগ্নের দ্বাদশ ঘরে কোন গ্রহ কী ফলাফল দেয়। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে প্রত্যেক দিনের মতোই আজকেও একটি অনুরোধ যে আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন, কোনো জায়গা স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে অনেক জায়গা আপনারা মিস করে যাবেন। তাই ধৈর্য সহকারে পুরোটা ভিডিও দেখবেন। আর আমার এই চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশানে ক্লিক করবেন, কারণ যখন কোনো নতুন ভিডিও আবার নিয়ে আসব তখনই প্রত্যেকটা ভিডিও যাতে আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। তাই আর কথা না বলে ভিডিওটি শুরু করছি। লগ্নের যে দ্বাদশ ভাব, সেই দ্বাদশ ভাবটি থেকে কী দেখা হয়? ব্যয় বা ক্ষতির স্থান। এই স্থানটিকে ব্যয় এবং ক্ষতির স্থান বলা হয়, লগ্নের দ্বাদশ স্থানটিকে। তো এই স্থানে অর্থাৎ আপনার লগ্নে অনুসারে আপনার যে ঘরটি আপনার দ্বাদশ ঘর, সেই ঘরে কোন গ্রহ বসে রয়েছে এবং কোন গ্রহ থাকলে কী ফল দেবে তা আপনার কিছুটা লগ্নের উপরও নির্ভর করে। কারণ আপনার লগ্ন সাপেক্ষে সেই ঘরটি আপনার জন্য শুভ কি না, এবং আপনার যে রাশি, সেই রাশির সাপেক্ষে এই ঘরটি আপনার জন্য শুভ কি না, এবং যেই রাশিতে গ্রহটি বসে রয়েছে, মানে যে ঘরটি আপনার দ্বাদশ ঘর, সেই ঘরটি কোন রাশির ঘর, লগ্ন সাপেক্ষে সেই রাশিটি আপনার জন্য শুভ কি না, এবং আপনার যে জন্মছক রয়েছে সেই জন্মছকে যে গ্রহটি আপনার দ্বাদশভাবে বসে রয়েছে সেই গ্রহটি আপনার জন্য শুভ গ্রহ কি অশুভ গ্রহ বা পীড়িত গ্রহ কি না, সেই গ্রহটি কি আপনার পীড়িত হয়ে রয়েছে বা ডিগ্রিগত দিক থেকে কি মানে কম ডিগ্রিতে রয়েছে বা বেশি ডিগ্রিতে রয়েছে, না তুঙ্গস্থ না নিচস্থ না উচ্চস্থ, সেই বিষয়গুলিও নির্ভর করে। তো সেটি দেখতে হলে, বুঝতে হলে যার যার জন্মছক বিচার করতে হবে। যার যার জন্মছক তো বিভিন্ন টাইপের হয়, সবার তো সমান হয় না, বিভিন্ন লোকের জন্মছক বিভিন্ন ধরনের হয়। সেই সব আপনার জন্মের সময় আপনার গ্রহের অবস্থান অনুসারেই তো জন্মছক হয়, তাই সবারটা মিলবে না, কিন্তু মোটামুটি একটা ধারণায় আসতে পারি আমরা যে লগ্নের দ্বাদশ ভাবে কোন গ্রহ থাকলে সাধারণত আমাদের জীবনে কী প্রভাব পড়ে। তো দ্বাদশ ভাবটি তো ব্যয় এবং ক্ষতির স্থান, আমি প্রথমেই বললাম। দ্বাদশভাবে গ্রহের অবস্থান জাতকের জীবনে বিভিন্ন প্রভাব ফেলতে পারে। সাধারণভাবে দ্বাদশ ভাব ক্ষতি, বিচ্ছিন্নতা এবং আধ্যাত্মিকতার প্রতিনিধিত্বও করে। এখানে বিভিন্ন গ্রহের প্রভাব সংক্ষেপে আমরা এখন এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ধরুন আপনার দ্বাদশভাবে সূর্য অর্থাৎ রবি রয়েছে। রবি দ্বাদশভাবে থাকলে জাতক কিছুটা আত্মকেন্দ্রিক হতে পারে এবং তার মধ্যে অহংকার বোধ জিনিসটা খুব দেখা যায়। মানে সে একটু নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজের কথা চিন্তা ভাবনা করবে, এবং কিছু কিছু সময় তার মধ্যে একটু অহংকার চলে আসে। কিন্তু আবার দ্বাদশভাবে যদি রবি থাকে তাহলে ব্যক্তি এরকমও হয়, সে সারা জীবন একাকিত্বভাবে জীবনযাপন করলো, দ্বাদশে যদি রবি থাকে। এবার আসছি, সন্ন্যাসীর মতন জীবনযাপন করলো যদি দ্বাদশে রবি থাকে, এরকমটা হয়ে থাকে। এবার আসছি, চন্দ্র যদি দ্বাদশভাবে থাকে তাহলে কি হয়। চন্দ্র সাধারণত মনের কারক গ্রহ, সেটা সবাই জানেন। তো মন মানসিকতা এইসব বিষয় মনকে ইন্ডিকেট করে, আপনার যে মনের অবস্থান সেটাকে বোঝায় চন্দ্র। তো চন্দ্র যদি দ্বাদশভাবে থাকে তাহলে জাতকের মানসিক একটা অস্থিরতা দেখা যায়, বা মানসিক অস্থিরতা বৃদ্ধি হতে পারে।
এবং সে সহজেই হতাশ হতে পারে। যে কোনো একটা কিছু নিয়ে মানে খুব একটা চিন্তিত মানে সে তার মধ্যে একটা ইমোশন খুব বেশি থাকতে পারে, বা হঠাৎ যে কোনো বিষয় নিয়ে সে চিন্তা ভাবনা একটু বেশি, সব কিছু একটু বেশি বেশি পরিমাণে করবে যদি তার চন্দ্র যদি তার দ্বাদশভাবে থাকে। এবার আসছি যে মঙ্গল যদি দ্বাদশভাবে থাকে তাহলে কি হয়। মঙ্গল দ্বাদশভাবে থাকলে জাতক খুব মানে রাগী প্রকৃতির হতে পারে, জেদি প্রকৃতির হতে পারে, মানে আগ্রাসী টাইপের হতে পারে জাতক। তার মধ্যে কাজের প্রতি অনীহা দেখা যেতে পারে, কিছু কিছু সময় সে কাজ করতে চাইবেও না, এরকম টাইপের একটা হতে পারে। কিন্তু তার মধ্যে চন্দ্র যদি দ্বাদশে থাকে সে খুব রাগী জেদি তো হবেই। মঙ্গল দ্বাদশে থাকলে তার মধ্যে মাঙ্গলিক যোগের সৃষ্টি করে, তার বিবাহের ক্ষেত্রে সমস্যা হতে পারে, তার বিবাহিত জীবনে সমস্যা হতে পারে চন্দ্র যদি দ্বাদশে থাকে। এবার আসছি বুধ যদি দ্বাদশে থাকে কি হয়। এবার বুধে আসার আগে আরেকটা কথা বলি, এখানে মঙ্গল যদি দ্বাদশে থাকে সেক্ষেত্রে যদি এটা কোনো জাতকের ক্ষেত্রে হয়, সে এই যে মানে রাগী মানে তা জেদি এই টাইপের যে সমস্যাগুলি, সেটা জাতকের ক্ষেত্রে হলে একটু সমস্যা আরও বেশি হয়, কিন্তু জাতিকার ক্ষেত্রে হলে তার কর্মক্ষেত্রে একটু সুবিধাও হয়। মানে একটু তার মধ্যে খুব রাগ থাকার কারণে তার কর্মক্ষেত্রে একটু সুবিধাও হয় জাতিকার ক্ষেত্রে হলে, কিন্তু জাতকের ক্ষেত্রে সেটা কমই হয়। এবার আসি বুধ যদি দ্বাদশভাবে থাকে তাহলে কি হয়। বুধ দ্বাদশভাবে থাকলে মানে জাতক বা জাতিকার যোগাযোগ যে ক্ষমতাটা, মানে যে কমিউনিকেশন স্কিল বলি, সেটা খুব ভালো হয়। তার খুব জাতক বা জাতিকা খুব বুদ্ধিমান হয়। সে কথা বলে খুব মানে চিন্তা ভাবনা করে সে কথা বলে, খুব ভেবেচিন্তে সে কথা বলে। শিক্ষাক্ষেত্রেও সমস্যা হতে পারে যদি বুধ দ্বাদশে থাকে। তার সব কিছু একটু দেরিতে হয়, একটু মানে বিলম্বে সব কিছু হয়, শিক্ষাক্ষেত্র হোক, প্রফেশনাল লাইফে হোক, ক্যারিয়ার হোক, সব কিছু একটু দেরিতে হতে পারে যদি বুধ দ্বাদশে থাকে তাহলে। কিন্তু যদি ভালো গ্রহ হয়ে থাকে, কোনো ভালো পজিশনে থাকে, তাহলে এটা অন্য কথা। এবার আসছি যদি বুধ পীড়িত না থাকে তাহলে। এবার আসছি যে বৃহস্পতি দ্বাদশভাবে থাকলে তাহলে কি হয়। বৃহস্পতি দ্বাদশভাবে থাকলে জাতকের আধ্যাত্মিক দিকে আগ্রহ বাড়ে। সে খুব পূজা পাঠ মানে ধার্মিক হতে চাইবে, মানে ধর্মজ্ঞান তার খুব ভালো থাকবে, সে খুব জ্ঞানী থাকবে, বুদ্ধিমান থাকবে যদি বৃহস্পতি দ্বাদশে থাকে। আর যদি বৃহস্পতিটা কোনো ধনুরাশিতে, মানে আপনার দ্বাদশ ঘরটি যদি ধনুরাশির ঘর হয়ে থাকে বা মীন রাশির ঘর হয়ে থাকে তাহলে তো আরও ভালো, তো মানে রেজাল্টটা আরও বেশি ভালো দেয়। বা যদি কোনো কর্কট রাশির ঘরে বৃহস্পতি বসে থাকে তাহলেও রেজাল্ট খুব ভালো দেয়। অর্থাৎ এই দ্বাদশ ভাবটি যদি আপনার এই রাশির মধ্যে পড়ে তাহলে রেজাল্ট সাধারণত ভালো দেয়। তো জাতক আধ্যাত্মিক পূজা পাঠ এরকম করতে খুব ভালোবাসে। আর্থিক ক্ষেত্রেও তার খুব মানে দিক ভালো যাবে, কারণ তার অর্থনৈতিক দিক থেকে তার কোনো সমস্যা সাধারণত আসে না, মানে হওয়ার কথা না হলেও সেটা সে ওভারকাম করতে পারে, এরকম টাইপের হয় যদি বৃহস্পতি দ্বাদশে থাকে। বৃহস্পতি সাধারণত শুভ ফল দেওয়ার চেষ্টা করে, দ্বাদশে বৃহস্পতি থাকা অত্যন্ত শুভ। এবার শুক্র যদি দ্বাদশে থাকে তাহলে কি হয়। শুক্র কি হয়, শুক্র তো একটু মানে বিলাসিতাকে পছন্দ করে, তাই শুক্র দ্বাদশভাবে থাকলে জাতকের মানে বিলাসী জীবনযাপনের প্রতি আগ্রহ বাড়তে পারে এবং দাম্পত্য জীবনে কিছু সমস্যা দেখা দিতে পারে। দ্বাদশভাবে শুক্র থাকার ফলে তার জীবনে প্রেম ভালোবাসা এইসব টাইপের মানে দিকে তার আগ্রহ খুব বেশি থাকবে এবং জীবনে বহুবার আসতেও পারে দ্বাদশভাবে থাকার ফলে। এবার শনি যদি দ্বাদশভাবে থাকে তাহলে কি হয়। দ্বাদশভাবে শনি থাকলে জাতক কঠোর পরিশ্রমী হতে পারে, তবে তার মধ্যে হতাশা এবং একাকিত্ব বোধও থাকতে পারে। তার বন্ধুবান্ধবের সংখ্যা কম হতে পারে।
মানে হলেও সে কোনো মানে কাজে আসবে না, এরকম টাইপের বন্ধু হবে, বা বন্ধুর সংখ্যা কমই হবে। মানে তার একাকিত্ব জীবনযাপনই বেশিরভাগ হয়ে থাকে দ্বাদশভাবে যদি শনি থাকে। আর যদি একাকিত্ব জীবন না হয়েও থাকে তারপরও সে একাকিত্ব বোধ করতে পারে দ্বাদশভাবে যদি শনি থাকে। সে সবসময় একটু হতাশা মানে বোধ করবে। তারপর আসছে যে রাহু দ্বাদশভাবে থাকলে কি হয়। রাহু দ্বাদশভাবে থাকলে জাতকের মধ্যে বিভ্রান্তি এবং সন্দেহ প্রবণতা দেখা দিতে পারে। মানে সব কিছুতে একটা খুঁতখুঁত ভাব একটা থাকতে পারে রাহু দ্বাদশভাবে থাকার ফলে। কিন্তু রাহু দ্বাদশভাবে থাকার ফলে হয় কি, জাতকের হঠাৎ কিছু একটা দেখবেন প্রাপ্তি হয়ে যাচ্ছে রাহুর দ্বাদশে থাকার ফলে, হঠাৎ আবার কোনো একটা ক্ষতিও হয়ে যাচ্ছে, এরকম হয়। গোপন শত্রুতা যদি তার মধ্যে তার সাথে থেকে থাকে, সেটাও হঠাৎ দেখবেন বেড়ে গেছে, বা শত্রুরা অ্যাক্টিভ হয়ে গেছে। দ্বাদশভাবে যাদের রাহু রয়েছে তাদের শত্রুর সংখ্যা খুব বেশি থাকে। এবার আসছি, কেতু যদি দ্বাদশভাবে থাকে তাহলে কি হয়। জাতক কেতু দ্বাদশভাবে থাকলে জাতক বা জাতিকা আধ্যাত্মিকতার দিকে আকৃষ্ট হতে পারে। সে খুব ভগবানের মানে পূজা পাঠ করতে খুব পছন্দ করবে, আধ্যাত্মিক জগতে সে ডুবে থাকতে পছন্দ করবে, ওই দিকে তার আগ্রহ বেশি বাড়বে কেতু দ্বাদশভাবে থাকলে। তবে যদি কেতু যদি পীড়িত না হয় বা কেতু যদি খারাপ না হয়, তবে তার মধ্যে অস্থিরতাও থাকতে পারে। সে খুব চঞ্চল প্রকৃতির হতে পারে যদি কেতু দ্বাদশভাবে বসে থাকে তাহলে। তো এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে, এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আর অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ভিডিওটি ধৈর্য সহকারে সমস্ত ভিডিওটা শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।